তাতে তসলিমা নাসরিন লিখতো, হুমায়ুন আজাদ লিখতো, অনেক আহমদ সাহেবও লিখতেন। আহমদ সাহেব একটা কলামের নাম হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা কোথায় জন্মায়। উনি গল্প করেছিলেন মুক্তিযুদ্ধের সময় উনি পালিয়ে ভারতে চলে গিয়েছিলেন। তার সমবয়সী বন্ধুদের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ডক্টর আহমদ শরীফ শুধু যাননি। ডক্টর আহমদ শরীফ কনফেস করেছিলেন কেন জানে, কেন আত্মসমর্পণ করেছিলেন, মৌলভী ফরিদ আহমদের হাত ধরে। আমি বলছি এই সমস্ত কথা প্রচার করার উদ্দেশ্যে আমি এখানে দাঁড়াই নাই, কিন্তু আহমদ সাহেব রেফারেন্সটা দিতে হচ্ছে আমাকে। তো উনি বলেন উনি দেশে ফিরে আসেন 72 সনে, তার গ্রামে গেলেন, সেটা হচ্ছে চট্টগ্রামের দক্ষিণে পটিয়ার উত্তরে একটা থানা আছে নাম চন্দনা এসাগর, যেখানে কর্নেল অলি আহমদের এলাকা। আহমদ সাহেব নিজের গ্রামে গেলেন, এটা গাছবাড়িয়া নামক গ্রাম। গৌরানন্দ কিন্তু নিত্যানন্দ গৌরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন উনি, শিবপ্রসাদ সেন ছিলেন তার শিক্ষক। উনি বলেন তার গ্রামে বেশি লোক মানে নাই পাকিস্তান আর্মি, মাত্র 15 জন লোক মেরেছে। অন্যান্য গ্রামে 400, আমার নিজের গ্রামে আমার চোখের সামনে 1200 লোক মেরেছে পাকিস্তান আর্মি কক্সবাজারের মহেশখালীতে। তার মধ্যে হলো 700 হিন্দু, 500 মুসলমান। এখন গিয়ে দেখেন একজনের নাম খুঁজে পাবেন না। আমার সবাই এটা লিখেছেন 1998 সনে। তিনি তার গ্রামে গিয়ে গ্রামবাসীকে বললেন তোমাদের এই গ্রামে মুক্তিযুদ্ধের সময় কত লোক মারা গিয়েছে। উনি তার কয়েকটা বন্ধুর নাম লিখলেন। একজন নাম ক্ষেত্রমোহন। ক্ষেত্রমোহনের বউ যেদিন পাকিস্তান আর্মি তার গ্রামে হামলা করছে, মেয়েদেরকে হাত দিয়েছে, ক্ষেত্রকে আগুনে ঝাঁপ দিয়ে, পাকিস্তানি আর্মি যে বাড়িতে আগুন দিয়েছে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মরেছে। আমরা সতীদাহের কথা রাজস্থানে শুনেছি, বাংলাদেশে 71 হয়েছে। সেই ক্ষেত্রমোহনের বউয়ের বিয়েতে আহমদ সাহেব যেতে পারেননি। ক্ষেত্রমোহন ছিল তার বন্ধু। ক্ষেত্রমোহন বেঁচে ছিল বাইরে, পালিয়ে গিয়ে আর কি। পরে ক্ষেত্রমোহনের সাথে আহমদ সাহেব দেখা হয়। আহমদ সাহেব প্রথমে জিজ্ঞেস করে ক্ষেত্রমোহন তুমি চা খেয়েছো? দুঃখের কথা বলেন। তিনি গ্রামের বাসীকে বলেছিলেন আমাদের গ্রামে যত লোক মারা গেছে এটা চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার রাস্তার পথে আরাকান রোড যে করে এইখানে কতগুলো প্লাগ দিয়ে দাও, আমাদের গ্রামে এই লোকগুলো মারা গেছে। এরকম তিনি আরো 8-9টি উপজেলা গিয়ে বেড়াতে গিয়ে বলেছেন, কিন্তু কেউ তাদের মনে রাখেনি। আর ডিসেম্বর মাস আসলে, ফেব্রুয়ারি মাস আসলে বাংলাদেশে ভদ্রলোকদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জন্ম নেয়। তাদের ফিনফিনে আজলি পাঞ্জাবিতে মুক্তিযুদ্ধের চেতনার বাতাস হয়। আমার সবার লেখাতে উদ্ধৃত করছি আমি, প্রায় মুখস্থ আমার। তো সেই লেখাতে উনি বলছেন তাহলে মুক্তিযুদ্ধের চেতনা কোথায় জন্মায়। একজন শহীদকে আপনি মনে রাখবেন না আর আপনি মুক্তিযুদ্ধের ব্যবসা করবেন কোথা থেকে? যখন এটা বললাম আমি, এই জন্য অধ্যাপক আহমদ রেজা প্রশ্নের জবাবে বললাম জাহাঙ্গীরনগরে এই ঘটনা কিভাবে ঘটতে পারে, এটা সারা দেশে ঘটেছে বলে ঘটতে পারে। এই গত গন্ডগোলের সময় আমরা শুনেছি এইখানে ওখানে হামলা হয়েছে, সব জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। এখানে অজয় দা বসে আছেন, অজয়দার সাথে আমি আলাপ করেছি যে এই যে সহিংসতা হচ্ছে আমরা বলি উৎস দুইটা, নির্বাচন নিয়ে একটা আর একটা যুদ্ধাপরাধের বিচার নিয়ে। কিন্তু মাঝে মাঝে শুনে যে ওখানে এখানে অভয়নগরে আওয়ামী লীগের উপর জড়িত আছে। যেহেতু আমরা আওয়ামী লীগ করি না, তাই আওয়ামী লীগের সমালোচনা করতে আমাদের ভয়, মাথা আমার দুটো নয়। বিএনপিও করি না, সেই জন্যই আমার পাও নাই, পাও কেটে দেবে। এরা মাথা কাটবে, ওরা পা কাটবে, তাহলে যাবো কোথায় মাথার প্রবন্ধ দিয়ে। কিন্তু তবুও আমাদের কয়েকটা কথা বলতে হবে। আনোয়ার ভাই আছেন বলে এটা বলার সুযোগ পেলাম, আমি ধন্যবাদ দিচ্ছি আমাকে বলতে বলার জন্য। এই বই একটা দলিল, এটাকে বলে আজকাল যে বিডিনিউজ 24 নতুন একটা বেড়াতে গেলে একটা প্যাকেট দেয়, লেখা থাকে ড্রাফটিং হিস্ট্রি। ওনারা আত্মপ্রসাদে ভোগে যে ওনারা ইতিহাসের খসড়া লিখতেছে। এইটা হচ্ছে ইতিহাসের সেই দলিল। আমাদের বড় নেতাদের সম্পর্কে আমাদের অভিযোগ আছে, কি সরওয়ার্দী বলেন, কি শেরে বাংলা বলেন, তারা আত্মজীবনী লিখে যাননি। মৌলানা ভাসানী এগুলো লিখে যেতে পারেন, তারা বক্তৃতা দিয়েছেন। কবিকে পাবেন তার কবিতা, তার আত্মজীবনী লিখতে হবে না। তো এটা খানিকটা আত্মজীবনীর মতোই হয়েছে। হয়তো একটা 1 বছর বা 1.5 বছরের এপিসোড, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। আমি যেটা শুধু দেখলাম, শুধু শেষ কথাটা বলি। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কে তিনি কিছু কিছু অভিযোগ করেছেন। যে আনোয়ার হোসেন অকুতূহ হয়, যার পরিবারের অনেকেই মুক্তিযুদ্ধে নিহত হয়েছেন, অনেকে পরবর্তী রাজনীতিতে নিহত হয়েছেন, তার ভয়ের কারণ নাই। তবু আমি বলছি যে তিনিও ভয় পান। তিনি অনেক এই শিক্ষা মন্ত্রণালয়ের যে ব্যুরোক্রেটিক ট্যাঙ্গল, তাদের তার নাম তিনি সব করেন নাই, না করে ভালোই করেছেন, আমি করতে বলছি না। এটা কি আছে ব্যুরোক্রেসিতে কি জিনিস? আমাদের প্রকৃত ক্ষমতা ব্রিটিশ আমল থেকে পাকিস্তান পারে বাংলাদেশে আসছে, ক্ষমতার যে পরিবর্তন হয় না, এটা একটা স্লোগান নয়। এই ব্যুরোক্রেসি কি বস্তু সেটা দেখতে হবে। যেমন ওই রিপোর্টের কথা যেটা মুক্তাদির সাহেব বললেন, যে রিপোর্ট আর পাওয়া যায়নি। কিন্তু এই প্রশ্ন চুরি বাবদের শিক্ষা মন্ত্রণালয়ের অসহযোগিতা করে আমাকে পদত্যাগ করতে হলো। কেন শিক্ষা মন্ত্রণালয়ের অসহযোগিতা? কেন, কোথায়, কোন জায়গা থেকে হয়? আপনি যান পুলিশ মন্ত্রণালয়ে, পুলিশের মহাপরিদর্শক সাথে আলাপ করেন, তিনিও বলেন যে ভাই আমার কোনো ক্ষমতা নেই। একজন এসপিকে কি করে নিয়োগ দেওয়া হয় বলে আমি স্বাক্ষর করতে পারি না, বিশ্বাস করেন। এটা প্রধানমন্ত্রী স্বাক্ষর করে, অনুরোধ করে, খোদ হোম মিনিস্টার করবে, খোদ পুলিশের মহাপরিদর্শক তার এসপি নিয়োগের ক্ষেত্রে তাকে মৌখিক কনসাল্টেন্ট কিছু করা হয় না। এই সিস্টেম আমাদের দেশে চলে এসছে। সংবিধান সংশোধন করে এটা সংশোধন করা যাবে কিনা জানি না। তো যা হোক, আমি বলছি অধ্যাপক আনোয়ার হোসেনের এই বইয়ের মধ্য দিয়ে আমরা জাহাঙ্গীরনগরের একটা
কেবল আখ্যান জানলাম, উপাখ্যান জানলাম সেটা নয়। এর মধ্যে আমি মনে করি আমাদের সমাজ দেহে যে সমস্ত রোগ অনেক গভীরে প্রতীত আছে সেটাও দেখা যাবে। সেটা একদিন নয়। আমি এই জন্য বললাম, আপনারা মনে করবেন না যে আশুতোষ মুখার্জি, যদুনাথ সরকার কিংবা রমেশ চন্দ্রের প্রতি আমার কোনো অশ্রদ্ধা আছে, কিন্তু সিস্টেম এমনই জিনিস, আপনারা মনে করছেন যে মহাপণ্ডিত হলে লোক বুঝিয়ে এর থেকে বাইরে যেতে পারে, তা নয়। আশুতোষ মুখার্জির প্রজ্ঞা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু স্বার্থের দিক থেকে এই প্রজ্ঞাবান, দৃঢ় এবং ঋজু ভাবে দাঁড়াতে পারেন। তাকে আত্মসমর্পণ করতে হয়েছে স্বার্থের কাছে। যদি আপনি ভিতর থেকে না পেতেন, এইবার যে কথা বলছে যে 10টা অস্ত্র মামলায় অনেকের শাস্তি হলো, তখন একজন বলতেছিল যে এবার শাস্তি হলো কিভাবে, বলরা কনফেস করেছে। কেউ কনফেস করেছে, একজন আরেকজনের বিরুদ্ধে বলেছে। আমি সেই পদ্ধতিটা সামান্য প্রয়োগ করে বললাম, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সংকট, এটা শুধু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংকট নয়, এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংকট নয়, এটা আমাদের সমাজের যে দেহকে আমরা বলি মধ্যবিত্ত শ্রেণী, সেই মধ্যবিত্ত শ্রেণীর অন্তঃসংকট। এটা নিয়ে কথা বলার উপযুক্ত সময় আজকে নয়। আমার কথা সামান্য বলতে পেরেছি, আপনারা শুনেছেন, আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ সলিমুল্লাহ খান। আমাদের এখানে আজকে